আজ আমরা আলোচনা করব কোষ বিভাজনের প্রকারভেদ সম্পর্কে। মানে আমরা জানার চেষ্টা করব কোষ বিভাজন কত রকম ভাবে হতে পারে এবং কিভাবে হতে পারে। প্রধানত কোষ বিভাজন তিন ধরনের হয়, আর সেগুলি হলো অ্যামাইটোসিস পদ্ধতি, মাইটোসিস পদ্ধতি এবং মিয়োসিস পদ্ধতি। এখন এই তিন প্রকার কোষ বিভাজন পদ্ধতি সম্পর্কে আমরা একটু বিশদে জেনে নেবার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। আর প্রথমেই বলবো অ্যামাইটোসিস কোষ বিভাজনের কথা। অ্যাকচুয়ালি কোষ বিভাজনের যে সকল পদ্ধতি আছে তার মধ্যে সব থেকে সরলতম কোষ বিভাজন হলো এই অ্যামাইটোসিস পদ্ধতি। এখন দেখে নেওয়া যাক অ্যামাইটোসিস পদ্ধতির সংজ্ঞাটা কি বলে, মানে অ্যামাইটোসিস পদ্ধতি কাকে বলে। দেখো, যে সরলতম প্রক্রিয়ায় জনিত্রী কোষ নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে বেমতন্তু না উৎপাদন করে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, সেই পদ্ধতিকে কিন্তু আমরা অ্যামাইটোসিস পদ্ধতি বলে থাকি। তাহলে কি দেখতে পেলাম না, অ্যামাইটোসিস পদ্ধতিতে বেমতন্তু গঠিত হয় না এবং নিউক্লিয় পর্দার অবলুপ্তি হয় না। কিন্তু আমরা তো জানি যে কোষ বিভাজন হতে গেলে সর্বপ্রথম হয় নিউক্লিয়াসের বিভাজন, যাকে আমরা ক্যারিওকাইনোসিস বলে থাকি। আর এই ক্যারিওকাইনোসিস হতে গেলে সেন্ট্রোজোমকে দুটি ভাগে ভাগ হতে হয়, অর্থাৎ দুটি সেন্টিওলে পরিণত হতে হয় এবং সেই সেন্টিওল দুটি কোষের বিপরীত প্রান্তে যায় এবং সেখানে এসে যোগ দেয় মাইক্রোটিবিউলার প্রোটিন এবং এই মাইক্রোটিবিউলার প্রোটিন তৈরি করে বেমতন্তু, যে বেমতন্তু ক্রোমোজোমকে সেপারেট করতে কাজে লাগে, মানে ক্রোমোজোমের ক্রোমাটিডগুলোকে সেন্ট্রোজোমের কাছে নিয়ে আসতে সাহায্য করে। কিন্তু এই অ্যামাইটোসিস পদ্ধতিতে যদি বেমতন্তু গঠিত নাই হবে, তাহলে কি করে ক্রোমোজোমগুলো সেপারেট হয়? আসলে এই অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজনের সময় এই ক্রোমোজোমগুলোকে সেপারেট করতে সাহায্য করে বেশ কিছু প্রোটিন, আর যার ফলে অ্যাক্টিভ সেন্ট্রোজোমের কোনো দরকার পড়ে না। অ্যাকচুয়ালি মাইটোসিস কোষ বিভাজনে যে কোষটি বিভাজিত হবে সেই কোষটির নিউক্লিয়াসটা প্রথমে লম্বা হয়ে যায় এবং একটি ডাম্বেল শেপ গঠন করে এবং এরপরে ঠিক ডাম্বেলের মাঝখানের অংশ থেকে বিভাজিত হয়ে দুটি নিউক্লিয়াস উৎপন্ন করে এবং এরপরে কি হয়, এরপরে সাইটোপ্লাজমটি ওই ডাম্বেলের মাঝ বরাবর বিভাজিত হয় এবং সম্পূর্ণ দুটি অপত্য কোষে পরিণত হয়। আর যেহেতু আমি আগেই বললাম যে অ্যামাইটোসিস হলো সব থেকে সরলতম কোষ বিভাজন প্রক্রিয়া, তাই এই কোষ বিভাজন প্রক্রিয়া কাদের দেখা যেতে পারে? অবশ্যই অনুন্নত জীবদের, মানে ছত্রাক, ইস্ট বা অ্যামিবা কিংবা ধরো নানা রকম শৈবালের মধ্যে এই প্রকার কোষ বিভাজন দেখা যায়। এছাড়াও আমাদের ব্রেনের যে নিউরন আছে সেই নিউরনের কোষও কিন্তু এই অ্যামাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়। আসলে নিউরনের মধ্যে কিন্তু সেন্ট্রোজোম নিষ্ক্রিয় অবস্থায় থাকে, আর তাই নিউরন একবার বিভাজিত হয়ে আর কিন্তু বিভাজিত হতে পারে না। ফলে নিউরনের কোষগুলো বৃদ্ধি পায় বা বড় হয় কিন্তু কোনোভাবেই আর বিভাজিত হয় না। পাশাপাশি যেহেতু এই অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয় মেটেরিয়ালগুলো মানে ডিএনএ বা জিনের কোনো পরিবর্তন হয় না, ফলে এই কোষ বিভাজনে কিন্তু কোনো ভ্যারাইটি পাওয়া যায় না, অর্থাৎ অপত্য কোষ একেবারে জনিত্রী কোষের মতো তৈরি হয়। এরপর আমরা মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি দেখে নেব। তাহলে চলো আগের মতোই আমরা সংজ্ঞা দিয়ে শুরু করি। মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? যে জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়ায় দেহ মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হয়ে সম আকৃতি, সমগুণ এবং সম সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে আমরা মাইটোসিস কোষ বিভাজন বলি। লক্ষ্য করে দেখো, আমি কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞা দেবার সময় তিনটে টার্ম ইউজ করেছি। কি কি? সম আকৃতি, সমগুণ এবং সম সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। তার মানে কি? তার মানে হলো এখানে জনিত্রী কোষের মতো অপত্য কোষ একেবারে হুবাহু একই আকৃতির তৈরি হয়, আর সেই জন্যই মাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞাতে আমরা সম আকৃতি কথাটা ইউজ করেছি। এরপরে বলি সমগুণ বলতে কি বোঝায়। ধরো আমাদের স্কিনের কোনো অংশ কেটে গেল, এখন আমরা স্বাভাবিকভাবেই জানি কোনো অংশ কেটে গেলে অর্থাৎ ক্ষয় পেলে ক্ষয় পূরণের জন্য কোষ বিভাজিত হয়। তাহলে স্কিনের যে অংশ থেকে কোষগুলো বিভাজিত হবে সেই অংশের কোষগুলো কি লিভারের মতন হবে? অবশ্যই না। সেগুলো দেহের যে অংশটা কেটে গেছে অবশ্যই সেই অংশের মতো হবে, না হলে ক্ষয়পূরণ হবে কি করে?
কিংবা মনে করো কিডনির সেল বিভাজিত হবার সময় কখনোই হার্টের সেল উৎপন্ন করবে না, বা হার্টের সেল বিভাজিত হবার সময় কখনোই লাংসের সেল উৎপন্ন করবে না। অর্থাৎ যে সেল বিভাজিত হচ্ছে সেই সেলের মতোই অপত্য তৈরি হবে, মানে মাতৃকোষের মতোই অপত্য তৈরি হবে। আর তাই আমরা সংজ্ঞাতে সমগুণ সম্পন্ন কথাটা ইউজ করেছি। এরপরে বলি সম সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট বলতে কি বোঝানো হয়। আমরা জানি যে আমাদের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা 2n = 46, অর্থাৎ ডিপ্লয়েড সেট অফ ক্রোমোজোম। এখন এই মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে যে কোষ বিভাজিত হয়, মাতৃকোষ থেকে যখন অপত্য কোষ তৈরি হয় তখন ক্রোমোজোম সংখ্যা কিন্তু কখনোই কমে যায় না বা অর্ধেক হয় না, একেবারে মাতৃকোষের মতো হুবাহু একই ক্রোমোজোম বিশিষ্ট অপত্য তৈরি হয়। তার মানে এই পদ্ধতিতে কোষ বিভাজিত হলে আমরা 46টি ক্রোমোজোম যুক্তই অপত্য কোষ পাই। আর তাই আমি সংজ্ঞাতে সম সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য তৈরি হয় এই কথাটা বলেছি। তাহলে বুঝলে তো এই তিনটে টার্ম, সমগুণ, সম আকৃতি এবং সম সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, এই তিনটে টার্মের গুরুত্ব কতখানি? একদমই তাই। আর এই পদ্ধতিতে একদম সমগুণ, সমসংখ্যক এবং সম আকৃতির ক্রোমোজোম বিশিষ্ট অপত্য তৈরি হয় বলেই কিন্তু এই বিভাজনকে আমরা সদৃশ্য বিভাজন বলতে পারি। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে মাইটোসিস কোষ বিভাজনকে সদৃশ্য বিভাজন বলা হয় কেন? তাহলে তার কি উত্তর হবে? না, এই প্রকার কোষ বিভাজনে মাতৃকোষের মতো সমান সংখ্যক ক্রোমোজোম তৈরি হয় বলে এই পদ্ধতির কোষ বিভাজনকে বা মাইটোসিস কোষ বিভাজনকে আমরা সদৃশ্য কোষ বিভাজন বলে থাকি। এখন দেখে নিই এই পদ্ধতিতে কোন কোন কোষ বিভাজিত হতে পারে বা কারা বিভাজিত হতে পারে। উদাহরণ তো দিলাম, নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো এই পদ্ধতিতে আমাদের দেহকোষের সমস্ত কোষ বিভাজিত হয়। আর দেহকোষের সমস্ত কোষ বিভাজিত হয় বলেই তো ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। মানে আমাদের দেহকোষ অর্থাৎ হার্ট, লাংস, কিডনি বা স্কিন, যাই বলো না কেন, এই সমস্ত অংশের কোষ কিন্তু এই মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়। আমাদের কথা এবার নয় বাদই দিলাম, আমরা ছাড়া আর কাদের এই পদ্ধতিতে কোষ বিভাজন হয়? উদ্ভিদের সমস্ত দেহকোষ, অর্থাৎ উদ্ভিদের মূল, পাতা, কাণ্ড ইত্যাদি প্রত্যেকটা অংশের কোষ কিন্তু এই মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়। এছাড়াও অঙ্গজ জনন এবং অযৌন জননের সময়ও কিন্তু এই পদ্ধতিতে কোষ বিভাজিত হয়। তাহলে এখন আমরা শেষ পদ্ধতি অর্থাৎ মিয়োসিস কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করি। তাহলে চলো দেখে নেওয়া যাক মিয়োসিস কোষ বিভাজনের সংজ্ঞাতে কি বলা হয়েছে। এখানে বলা হয় যে বিভাজন প্রক্রিয়ায় জনন মাতৃকোষের নিউক্লিয়াসটি প্রথমে হ্রাস বিভাজন এবং পরে সম বিভাজন ঘটিয়ে অর্থাৎ পরপর দুবার বিভাজিত হয়ে জনন মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট মোট 4টি অপত্য কোষ সৃষ্টি করে, সেই পদ্ধতিকে আমরা বলি মিয়োসিস কোষ বিভাজন। তার মানে এই পদ্ধতিতে কোষ বিভাজিত হলে আমরা মোট 4টি অপত্য পাই, আর প্রতি অপত্যের ক্রোমোজোম সংখ্যা হয় জনন মাতৃকোষের অর্ধেক। মানে এখানে 2n থেকে n সংখ্যক ক্রোমোজোম তৈরি হয়। আর এটি কোথায় হয়? অবশ্যই জনন মাতৃকোষে হয়। যদি আমরা মানুষের ক্ষেত্রে বিচার করি তাহলে তো আমরা জানি যে পুরুষের থাকে শুক্রাশয় আর মহিলাদের থাকে ডিম্বাশয়। পুরুষের ক্ষেত্রে শুক্রাশয়ের যে প্রাইমারি স্পারমাটোসাইট থাকে সেখানে কিন্তু এই মিয়োসিস পদ্ধতিতে কোষ বিভাজিত হয়। এই প্রাইমারি স্পারমাটোসিসের ক্রোমোজোম সংখ্যা থাকে কিন্তু 46টি, অর্থাৎ আমাদের দেহ মাতৃকোষের মতো। এখানে মিয়োসিস হলে আমরা মোট 4টি স্পার্ম পাবো, অর্থাৎ 4টি শুক্রাণু পাবো, যার ক্রোমোজোম সংখ্যা হয় 23টি। তার মানে কি? তার মানে স্পার্ম হয়ে গেল হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম, অর্থাৎ n = 23। উল্টো দিকে মহিলাদের যে ডিম্বাশয় থাকে সেই ডিম্বাশয়ের মধ্যে থাকে প্রাইমারি উসাইট, আর এই প্রাইমারি উসাইটেরও ক্রোমোজোম সংখ্যা কিন্তু 46টি, অর্থাৎ 2n = 46, মানে ডিপ্লয়েড সেট অফ ক্রোমোজোম। আর এই প্রাইমারি উসাইটে মিয়োসিস পদ্ধতিতে কোষ বিভাজিত হয় এবং তৈরি করে ফেলে ওভাম বা ডিম্বাণু, যাতে থাকে 23টি ক্রোমোজোম, মানে n = 23। আর আমরা জানি যে শুক্রাণু এবং ডিম্বাণু পরস্পরের সাথে ফিউজ করে, অর্থাৎ নিষেক হয়। তার মানে কি? মানে 23 + 23 = 46 খানা ক্রোমোজোম আমরা আবার আমাদের জাইগোটের মধ্যে পেয়ে যাই। মানে বুঝতে পারছো তো, আমাদের শরীরের যে ক্রোমোজোম সংখ্যা 2n = 46, মানে ডিপ্লয়েড সেট অফ ক্রোমোজোম, সেটি কিন্তু এই মিয়োসিস কোষ পদ্ধতিতে বিভাজিত হয় বলেই সবসময় কনস্ট্যান্ট থাকে। তার মানে এই মিয়োসিস পদ্ধতিতে কোষ বিভাজন দেখা যায় আমাদের ক্ষেত্রে জনন কোষ সৃষ্টির সময়। এছাড়াও উদ্ভিদের ক্ষেত্রে পরাগধানীর রেণু মাতৃকোষ, ফিমেলদের ক্ষেত্রে ডিম
ডিম্বাশয়ের মধ্যে যে ডিম্বক থাকে সেই ডিম্বকের মধ্যে এই ধরনের কোষ বিভাজন দেখতে পাওয়া যায়। এছাড়াও মস, প্রাণ প্রভৃতি উদ্ভিদের রেণু মাতৃকোষে এই মিওসিস পদ্ধতি সংঘটিত হয়। পাশাপাশি মিওসিসকে কিন্তু হ্রাস বিভাজন বলা হয়, যেখানে আমরা একটু আগেই জেনে এলাম মাইটোসিসকে সদৃশ্য বিভাজন বলা হয়। মিওসিসকে তাহলে হ্রাস বিভাজন কেন বলা হয়? তার কারণ হলো মিওসিস কোষ বিভাজনের ফলে মাতৃকোষে যে ক্রোমোজোম থাকে অপত্য কোষে কিন্তু তার অর্ধেক হয়ে যায়, আর ক্রোমোজোম সংখ্যাই অর্ধেক হয়ে যায় বলেই মিওসিস পদ্ধতিকে আমরা হ্রাস বিভাজন বলে থাকি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে এই 3 প্রকার কোষ বিভাজনের সংজ্ঞা, সেগুলি কোথায় কোথায় দেখা যায় এবং সেগুলির বৈশিষ্ট্যগুলি।